গুঞ্জরিত মন্ত্রধ্বনি। আজ 22শে শ্রাবণ, আজ 22শে শ্রাবণ। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। যারা কথা বলে তাহারা বলুক, আমি কাহারেও করি না বিমুখ। তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে। হৃদয়ে নীরবে রয়েছ আমার, নীরব হৃদয় খানিতে। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে আছে, আর পুষ্পাঞ্জলি দিয়ে তার প্রতি শ্রদ্ধা শুরু করবেন অধ্যাপকরা, তারপরে ছাত্ররা কেউ কেউ আসবে। রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। যাই দিন যতক্ষণ আছি, পথে যেতেই যদি আসি কাছাকাছি। চলে যাই দিন যতক্ষণ আছি, পথে যেতেই যদি আসি কাছাকাছি। তোমারও মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া। এটাতে সেই অর্থে কোনো আনুষ্ঠানিকতা তো নেই, এটা একেবারেই নিজস্ব একটা ভাবনা চিন্তা থেকে করা। আমি দেখছিলাম যে আরো অনেকগুলি প্রতিষ্ঠান এই ধরনের অনুষ্ঠান করে 22শে শ্রাবণ উদযাপন। বড় আমার ছাত্রাবস্থায় আমি এইভাবে 22শে শ্রাবণের আয়োজন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দেখিনি, কিন্তু এখন আমরা নিজেরা ব্যক্তিগত বা ঘরোয়া উদ্যোগে হলেও এই যে একটা সমবেত হয়েছি কয়েকজন মিলে, এইটা খুব একটা আশাপ্রদ ব্যাপার মনে হয় আমার। তো এখানে অনেকেই আছেন এবং ছাত্ররা তোমরাও আছো, তোমরা অনেকে আবৃত্তি করতে পারো বা গান করতে পারো, গান আবৃত্তি নিশ্চয়ই তোমরা করবে। এবং আমাদের মাস্টারমশাইরা আছেন, তারা তাদের মতন করে করবেন আবৃত্তি বা গান, সবকিছুই হবে। তো তার মাঝখানে আমাকে প্রথমে বলতে বলেছেন, আমি আসলে ওইগুলোর কিছুই পারি না, সেই কারণে আমার আর কোনো উপায়ও নেই, মানে দু একটা কথা বলা ছাড়া আমার পক্ষে আর কিছু সম্ভব না। যেটা আমার বলার কথা একটু হয়তো অন্যরকম শোনাতে পারে, ও গোড়ায় আমি একটা কথা বলি, কথাটা বলতে চাইছি। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জেনেছো সকলে আজকে যে জন্য আমাদের ক্লাস মুলতুবি হয়েছে,
আজকে প্রয়াত হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার রাজনৈতিক যে পরিচয় বা কর্মকাণ্ড সেই সমস্ত প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু একটা জায়গায় মনে হয় একটুখানি কৃতজ্ঞতা হয়তো আমার অন্তত ব্যক্তিগতভাবে আমি বোধ করি। সেটা হচ্ছে যে উনি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন যতদূর জানি, হয়তো সেই কারণেই বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতি ওনার একটা অনুরাগ এবং যত্ন সেইটা লক্ষ্য করেছি বিভিন্ন কাজকর্মের মধ্যে। এবং ওনারই সময়েতে, ওনার মুখ্যমন্ত্রীত্বে কিনা জানি না, কিন্তু উনি যখন সক্রিয়ভাবে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই রকম একটি সময়কালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এটা আমাদেরকে নানা দিক থেকে নানানভাবে সাহায্য করেছে। আমরা যারা বাংলা সাহিত্য চর্চা করি তাদের প্রত্যেককেই। তো অন্তত সেই বিষয়টিকে মনে রেখে বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করতে চাই আজকে তার এই প্রয়াণ দিনে। এবারে আমাদের যে অনুষ্ঠান, যেটা রবীন্দ্রনাথের কথা একটু ভাবা, 22শে শ্রাবণ উপলক্ষে এখানে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে বুদ্ধদেব বসুর একটা বিখ্যাত উপন্যাস আছে তিথিডোর। সেই উপন্যাসটিতে এই 22শে শ্রাবণের দিনটির একটি বিস্তৃত বর্ণনা আছে। সেই বর্ণনাতে একটি প্রসঙ্গ উনি নিয়ে এসেছেন। এই প্রসঙ্গটা কিছুদিন আগে আমাদের শিক্ষক কক্ষে আমাদের কয়েকজনের মধ্যে একটু অন্যরকম ভাবে আলোচনা করছিলাম, আমরা আলোচিত হচ্ছিল। সেটা হচ্ছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যক্তিত্ব যারা, তাদের প্রয়াণে কি ধরনের একটা মানে মানুষের একটা কেমন আবেগ উচ্ছ্বসিত হয়ে ওঠে সেই বিষয়টি নিয়ে। তো সেখানে আমরা কথা প্রসঙ্গে এমন একটি কথা এসেছিল যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই যে ব্যাপারটা হয়, সেটা হয়েছিল, সেটার ক্ষেত্রে হয়তো অনেকটাই যেটাকে আমরা বলি হুজুগ, সেইটা কাজ করেছিল ওই জনজোয়ারের জায়গাটাতে। সেই প্রসঙ্গটাই একটুখানি বুদ্ধদেব বসু নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি একটি কবি চরিত্র কে দেখিয়েছিলেন, যে কবি 22শে শ্রাবণের দিনটির এই প্রবল উন্মাদনা থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে একটি নিভৃতে বসে রয়েছেন এবং সেখানে তার মনে হচ্ছে, বা তিনি বলছেন, তার সামনে যিনি আছেন তাকে বলছেন যে যারা এই মিছিলে যোগ দিয়েছে, যারা এই উন্মাদবৎ আচরণ করছে, তারা অনেকেই একটি বাক্য রবীন্দ্রনাথের পড়েনি, রবীন্দ্র জীবনকে বিন্দুমাত্র বুঝবার বা অনুসরণ করবার চেষ্টা করেনি, জীবনের কোনো জায়গায় রবীন্দ্রনাথকে ভাবার বা মনে করবার বা তাকে নিয়ে চলবার কথা ভাবেনি। কিন্তু আজকে তার এই মৃত্যু মিছিলে তারা সোৎসাহে সামিল হয়েছে। আমরা মনে করি যে আমাদের এই যে সংক্ষিপ্ত এবং ঘরোয়া আয়োজন, সেই আয়োজনের মধ্যে যেহেতু কোনো ধরনের বাধ্যতা নেই, সেই কারণেই আমাদের ভেতরে হয়তো একটা তাগিদ থাকা উচিত, বা নিশ্চিতভাবেই আছে। আমি বিশেষ করে ছাত্রদের জন্যই বলছি যে নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে রবীন্দ্রনাথকে একটু ভাবা, রবীন্দ্র জীবনটিকে নিজের জীবনে কোনোভাবে প্রয়োগ করা যায় কিনা, রবীন্দ্র জীবনের শিক্ষা এবং রবীন্দ্রনাথের যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মটিকে অনুধাবন করার একটু চেষ্টা করা যায় কিনা, এই বিষয়গুলিকে যেন আমরা আজকের এই দিনটিতে বিশেষ করে স্মরণ করতে চাই। একটি দিনের, কেবলমাত্র একটি দিনের উদযাপন, সেটা যেন নিছকই উদযাপন না হয়। আমরা বিশ্বাস করি আমাদের এটা নিছকই কোনো উদযাপন নয়। বিষ্ণুদেব সেই কবিতার লাইনটার কথা মনে পড়ছে, যেখানে তিনি বলেছিলেন যে তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ।
আমরা মনে করি না যে আমাদের জীবনে, আমাদের চর্চায়, আমাদের সত্তায় রবীন্দ্রনাথ কেবলমাত্র 25শে বৈশাখ আর 22শে শ্রাবণেই উপস্থিত হন, অন্য সময় অনুপস্থিত থাকেন। আমরা তাকে নিয়ে চলতে চাই, তাকে, তার ভাবনাকে নিজেদের জীবনে যথাসম্ভব প্রয়োগ করবার চেষ্টা করতে চাই। এইটুকুই আজকের অনুষ্ঠানে আমার বক্তব্য। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক পিজি স্যার প্রিয়ব্রত ঘোষাল যা বলে গেলেন সেটাই আমি পুরোপুরি সমর্থন করছি, এবং তার এই কোথায় আমার সায় রয়েছে পুরোপুরি। শুধু একটু জায়গায় একটু উল্লেখ করে যাই, উনি আজকে যেহেতু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ হয়েছেন, উনি সব বলে গেছেন যে একজন সংস্কৃতি মনস্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। এর সঙ্গে আমি আরেকটু বলি, সেটা উনি নিজে নাটক লিখেছেন, নাটকে ঘরোয়া অভিনয় করেছেন এবং নির্দেশনাও দিয়েছেন। তো সেটাও এর সঙ্গে স্মরণ করি, সেই জন্য তাকেও স্মরণ করি এবং ঠাকুরকে শ্রদ্ধা জানাই। আর যেটা বললেন পিজি স্যার, যে একটা দিন বা 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ এখানেই নয় সীমাবদ্ধ, এছাড়াও সব জায়গায় তিনি স্মরণে মরণে সবসময় চলার পথে লাগে। আমার তো বিশেষ করে লাগেই, কারণ আমি এখান থেকে যখন বাড়ি যাই তখন আমার একমাত্র সম্বল হলো, প্রথম দিক দিয়ে একটু ফেসবুক ঘাঁটতে যেতাম, কিন্তু আমার এই 2 বছরের ভিতর সম্বল হলো সঞ্চয়িতার গীতবিতান, যেটা আমার এই মোবাইলে লোড করা থাকে, ওটাই পড়তে চলে যাই এবং কখন যে স্টেশনে পৌঁছে যাই সেটাও বুঝতে পারি না। অতএব তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকেন। দুঃখ লাগে একটা জায়গায়, সেটা হলো যা চারিদিকে দেখছি আজকে, যার ভাষায় জাতীয় সঙ্গীত, সেই ঠাকুরকে যখন দেখি মস্তক ভাঙা মূর্তি, নাক ভাঙা মস্তকখানি মাটির উপর ধুলায়িত হচ্ছে, তখন যেন ঠাকুর বলছেন, তোরা মুক্তি চাস, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাঁধা সবার কাছে। যদিও সবার জানা একটা কবিতা, কিন্তু আমার মনে হলো যেন প্রাসঙ্গিক, সেই জন্য আমি একটুখানি পড়ছি এটাকে। নির্ঝরের স্বপ্নভঙ্গ সবার জানা কবিতা, সবাই জানে, কিন্তু আমার মুখস্থ থাকে না, তাই একটু দেখেই পড়ছি এটাকে। আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করেই কাঁপিছে ভুদর, শিলা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ভেনিল শরীর, গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন্দ্রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, ভাদ্রে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ভয়, আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া অকুল পাগল পাড়া, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির করণয় হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, এসে খল ফল গিয়ে কলকল, তালে তাল দিব খালি, এত কথা আছি, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর,
কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন, তব মিলনেরই যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি দুটো একটি রবি ঠাকুরের একটা কবিতা বলার আগে সুকান্ত ভট্টাচার্যের একটি চমৎকার কবিতা আছে, তার থেকে কয়েকটি চরণ আমার মনে পড়ছে। সুকান্ত লিখছেন রবীন্দ্রনাথের প্রতি, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি,
অপেক্ষা করি জঠরের নিঃশব্দ প্রকটি। এই কবিতার শেষে সুকান্ত বলছেন, নিজের পরিচয় দিচ্ছেন, বলছেন আমি এক দুর্ভিক্ষের কবি, আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। সুকান্তের আরেকটি কবিতা ছিল, গতবার পড়েছিলাম বলে আর এবারে বলছি না, এক যে ছিল রবীন্দ্রনাথকে তিনি তার প্রণতি জানিয়েছিলেন। আজকে সেই গঙ্গা জলে গঙ্গা পূজার দিন। রবি ঠাকুরের আমার বেশ কিছু কবিতা খুব প্রিয়। এই কবিতাটি একটু আপনাদের শোনাচ্ছি ছাত্রদের। অনেকদিন আগে একবার বলেছিলাম, আমার মনে আছে কোনো এক অনুষ্ঠানে। কবিতাটার নাম আমি। সম্ভবত এটি আমাদের বোধহয় পাঠ্যেরও বোধহয় মধ্যে রয়েছে না স্যার? রবীন্দ্রনাথের আমি সম্ভবত রয়েছে। অসাধারণ একটি দার্শনিক কবিতা। রবি ঠাকুর তার অনন্য ভাষায় এই তত্ত্বের উপস্থাপনা করেছেন। এক অপূর্ব কাব্য সুষমা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাব। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার বটেই এ বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে ফুটে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নতুন খাতার পাতা জুড়ে নামবে একটা শূন্য। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার বেদনার তার অনন্ত ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে নিকিয়ে দেবে রং, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে ছানিয়ে দেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রী রামল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, তার নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানি, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয়ের সন্ধ্যা জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর,
বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ। মধ্যখানে একটা দুটো লাইন অনেক বছর পরে বললাম, একটা দুটো লাইন বাদ হয়ে গেছে, একটা দুটো শব্দ এদিক ওদিক হয়ে গেছে, মার্জনা হবে। অনেক বছর পরে কবিতাটা হঠাৎ করে মনে হল। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার পরাবো তোমার গলে। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, ভাঙিয়া পড়িবে খাটি জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিয়ায় বাসিবে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে, হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার পরাবো তোমার গলে। শত দল দল খুলে যাবে ধরে ধরে, লুকানো রবে না মধু চিরদিন তরে, শত দল দল খুলে যাবে ধরে ধরে, লুকানো রবে না মধু চিরদিন তরে, আকাশ জুড়িয়া চাহিবে কাহারাকে, ঘরের বাহিরে নীরবে রইবে ডাকি, কিছুই সেদিন কিছুই রবে না বাকি, পরম মরণ লোভিবে চরণ তলে, হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার পরাবো তোমার গলে। নমস্কার। জীবন দেবতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওহে অন্তর মম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ কত যে গন্ধ, কত যে রাগিনী কত যে ছন্দ,
গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লইছিলে মোরে, না জানি কিসেরও আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে, বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা, পড়েছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছো নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণীশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহবার বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। আশা শুধু শ্রুতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে। কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু শ্রুতে ভাষা, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া। শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা। শুধু যাওয়া আশা, শুধু শ্রুতে ভাষা। অশেষ বাসনা লয়ে ভাব, বাসনা লয়ে ভাব। প্রাণ কোন কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরি ঘোরে ভাসে পারাবারে। ভাঙা তরি ঘোরে ভাসে পারাবারে। ভাব কেঁদে মরে ভাঙা ভাষা,
হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়। লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধোখানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, স্রোতে ভাষা, শুধু শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। নব নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনা লয়ে প্রাণ যে পায় ভাঙা ফল, ভাঙা তরি ভোরে ভাসে পারাবারে, ভাঙা তরি ভোরে ভাসে পারাবারে। ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়। লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধোখানি ভালোবাসা, শুধু আশা, স্রোতে ভাষা। যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন ফিরে ফিরে যাও। চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত, অচেনা পুরে কাছে আসো তবু আসো না। বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন ফিরে ফিরে যাও। পারি না তোমায় বুঝিতে, ভিতরে কারে কি পেয়েছো, বাহিরে চাহো না খুঁজিতে। না বলা তোমার বেদনা যত, বিরহ প্রদীপে শিখারি মতো। নয়নে তোমার উঠিছে জ্বলিয়া, নীরব কি সম্ভাষণা। বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন ফিরে ফিরে যাও। চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত, অচেনা পুরে
কাছে আসো তবু আসো না, বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও। গান শুনলাম, সন্দীপনের গান শুনলাম, এই একটু আগে কি অসাধারণ গান, সবার গান শুনলাম, দুম করে আমাকে তুলে দিয়েছে। স্বপ্নের গান শুনলাম, কি ভালো। না আসলে কয়েকদিন ধরে খুব মন খারাপ পর্ব চলছে আমাদের উপর, বাংলায় বেশ কিছু আত্মস্বজন আছে, তো ভালো লাগছে না কথা বলতে, সত্যি বলছি, সত্যি বলছি ভালো লাগছে না। কিন্তু ওই যে বলটা তুলে দিয়েছেন, আর সব থেকে বড় কথা অনুষ্ঠানটা দেখেছেন কে? অনুষ্ঠানটা ডাকটা পৌঁছানো অসীমদার কাছ থেকে, তারপরে এই সমস্ত বিষয়টা চলছে, ভালো লাগছে। শুধু একটা কথা বলি যে আমাদের পড়াশোনার জগতে এরকম হয়, বাবার সঙ্গে ছেলের কথোপকথন হলে বলে, অনেকেই বাড়িতে বলে, হয়তো আমরাও তাই বলি, সেরকম প্রত্যাশা করি যে কি নিয়ে পড়বো আমি এবার, কি নিয়ে পড়বো। রবীন্দ্রনাথ বললেন, ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেকেই হয়, তুমি কৃষিবিদ্যা নিয়ে পড়ো, ভাবতে হবে। এখানে ব্যক্তিগত কোনো জায়গা নেই। উদারপন্থী রবীন্দ্রনাথ ছাত্রদিগের প্রতি সম্ভাষণ নিবন্ধে বলছেন, দোহাই তোমাদের, তোমরা কেউ আমাকে এলিট বলো না, আমি এলিট নই। আমি পল্লী গ্রামের মাঝে গিয়ে ওদের সঙ্গে কথা বলেছি। এই ওদের শব্দটির সঙ্গে এটা বোঝা যাচ্ছে বহুত্ববোধক একটি শব্দ, বহু বচন। রবীন্দ্রনাথ ওরা শব্দকে পরে আরোগ্য কাব্যে যোগ সাজস করলেন। আমি ওদের সঙ্গে কথা বলেছি, ওদের জন্য আমি অন্ন জল বিদ্যার সংস্থান করেছি। তাই করেছিলেন তার সমবায় নীতি, তার কৃষি নীতি। যে রবীন্দ্রনাথ আলু চাষ করছেন, উৎসাহিত দিচ্ছেন যে না চাষ করো। প্রতিশরে শাহজাদপুরে কাজ করছেন, গ্রামীণ ব্যাংকে ঋণের ব্যবস্থা করছেন। নোবেল পুরস্কারের টাকা আমরা সামান্য যে বিভিন্ন জায়গা থেকে দেখেছি যারা পুরস্কার পান, আপনারা শুনেছেন যে কতজনকে শুনেছেন আমি জানি না, যে নোবেল পুরস্কারের টাকা তিনি কৃষি ব্যাংক দিয়ে দিলেন এবং বললেন এখান থেকে নিয়ে চাষ করা যাবে না। কিন্তু টাকাটা কার? রবীন্দ্রনাথের। অতএব সবাই বললেন রবীন্দ্রনাথের তো, তিনি আমাদের এ ঋণ শোধ করতে হবে না। আমি কবি রবীন্দ্রনাথের কথা বলবো না, গল্পকার ঔপন্যাসিক রবীন্দ্রনাথের কথা বলবোই না, কারণ পিজি স্যার আছেন, পিবি আছেন, এরা বলবেন, এরা এর বিষয় চর্চা করেন নিয়মিত। আমি শুধু একটা কথা বলবো, এই রবীন্দ্রনাথকে আমরা চিনি, যে রবীন্দ্রনাথ প্রতিদিন ঘুরে ঘুরে লালন শাহের অনুগামীদের বলেছেন যে এত সুন্দর গান লেখো কি করে। যে রবীন্দ্রনাথ পিতা মহর্ষি দেবেন্দ্রনাথকে চিঠি দিয়ে বলেছেন এখান থেকে কোনো আয় আমি পাঠাতে পারবো না, তবে এটুকু সত্য ওরা ভালো আছে। তিনি বাউলদের সমস্ত কর মুকুব করলেন এবং শেষ পর্যন্ত কোন রকম কর নিলেন না, নিষ্কর ভূমি দান করলেন। এই রবীন্দ্রনাথকে আমরা মনে রাখবো তো? আমরা মনে রাখবো যে এই রবীন্দ্রনাথের কথা যিনি চাষিদেরকে বোঝাচ্ছেন সন্ধ্যার পরে যে তোমরা একটা কাজ করো, বাড়িতে গোলাপের চারা লাগাও। কারণ কি, সারাদিন কাজ করার পর এটা দেখলে ভালো লাগবে, একটা সৌন্দর্যের জায়গা, একটা নান্দনিক জায়গা থেকে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন। কত রকম শিল্প হতে পারে, কুটির শিল্প কত রকম হতে পারে শেখাচ্ছেন। শুধু বিদ্যা চর্চা কেন, শুধু প্রথাগত বিদ্যা চর্চা কেন? তিনি শান্তিনিকেতনে সেটা তো চেয়েছিলেন যে প্রথাগত বিদ্যা চর্চার বাইরে ছেলেরা মেয়েরা হাতে করে কাজ করুক, এটা চেয়েছিলেন। পুকুরের জল পান করা উচিত কি অনুচিত তিনি নিজে বলেছেন। কি করলে পুকুরের জল পানীয় যোগ্য হয়ে উঠবে তিনি বলেছেন। এবং তার পরামর্শে তার সন্তান বহু ফলনশীল ধানের বীজ এনেছেন, ভুট্টা চাষ করেছেন, এমনকি গিমা ঘাস চাষ করেছেন যাতে গবাদি পশুরা খেতে পারে। রবীন্দ্রনাথ বিষয়টা তো শুধুমাত্র সাহিত্যের মধ্যে নয়, এরকম কতজন জমিদার আমরা পেয়েছিলাম, কতজনের কথা আমরা শুনি যে জমিদার তার নিজের গচ্ছিত সমস্ত ধন সম্পদ তিনি প্রজাদের দিচ্ছেন। আগে তো তুমি বাঁচো, তারপর কাছারিতে একজন প্রজাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনা হলো। রবীন্দ্রনাথ শিউরে উঠলেন, বলে এটা করেছো কেন? বললো মা ও তো কর দেয়নি,
উনি কষ্ট পেলেন, বললেন আগে ছেড়ে দাও। জিজ্ঞাসা করলেন কেন দাওনি? বললো না বাবু, দেবো কি করে, খেতেই পায় না। এই বক্তব্যটি পরবর্তীকালে মুক্তধারা নাটকে দেখেছি, ধনঞ্জয় বৈরাগীর বক্তব্যের মধ্যে। যা তোমার নয় তা তোমায় দিতে পারবো না, যা উদ্বৃত্ত হবে তাই তোমায় দিতে পারবো। এবং তিনি বাস্তবিকই লোকের হিত করেছেন। এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস, লোকের হিত, লোকহিত প্রবন্ধের কথা বলছিলাম। এবং আমরা শিক্ষাকে কিভাবে চালনা করবো তিনি বলে দিয়েছেন। এবং হুমায়ুন কবির টেগর দ্য এডুকেটর গ্রন্থে বলছেন যে তিনি প্রথম ব্যক্তি যিনি বললেন যে এখানে ছাত্ররা শিখবে, দুটি শব্দ ইউজ করলেন, থ্রু দ্য মাদার টাং ইন দ্য লট অফ নেচার। এই মাতৃভাষা, এই প্রকৃতির মধ্যে শেখা, এটা রবীন্দ্রনাথ আমাদের শেখালেন। অর্থাৎ বদ্ধ ঘর নয়, বদ্ধ ঘরে থাকতে পারে না, অমর সে কথা তো পিসুমশাইকে জানিয়েছিল। অচলায়তনে শিক্ষা চলতে পারে না, সে কথা তো পঞ্চক জানিয়েছিল। এবং তোমার সঙ্গে আমার ভেদ নেই, সে কথা তো রথের রশ্মি নাটকে পড়েছিলাম। যে আধ্যাত্মিকতার কথা রবীন্দ্রনাথ বিভিন্ন কবিতায়, বিশেষ করে গীতাঞ্জলি পর্বে বলেছেন, গীতিমাল্যে বলেছেন, গীতালিতে বলেছেন। আমরা কতখানি দিতে পারি তার উত্তর রবীন্দ্রনাথ কৃপণ কবিতা দিয়েছেন। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, এটা রবীন্দ্রনাথ শিখিয়েছেন। আসলে রবীন্দ্রনাথ এত বহু রঙা প্রজাপতির মতো, তাকে এরকম করে বলা খুব মুশকিল। তিনি গ্রন্থিত হন, তিনি আমাদের চর্চা শেখান, তিনি চর্যা শেখান, চলতে শেখান এবং শব্দ নির্মাণ করেন। আমরা রবীন্দ্রনাথ আগে কোনো জানতাম না যে কালচারের শব্দ হতে পারে কি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে কি চমৎকার বিশ্লেষণ করে বোঝালেন, কালচার মানে কৃষ্টি বলো না, তাহলে কি তোমার দেহের মাপে জমিটুকু যতটুকু হবে ততটুকু হবে। তুমি বলো সম্পূর্বক ধাতু যক্তিন ইস্করাত্তি সংস্কৃতি দিয়ে বোঝালেন এটা মনের কৃষি। শব্দ নির্মাণ করছেন রবীন্দ্রনাথ, কি না বলছেন। গোটা পৃথিবীর কাছে এমন একজন মানুষ যিনি আমরা দেখবো কাব্যের দিকে প্রান্তিকের পর থেকে বারবার বলছেন না যুদ্ধ চাই না, তার মূর্তি ভাঙা হয়, তার দিকে পানের পিক ফেলা হয়, ঢিল ছোড়া হয়, কিন্তু রবীন্দ্রনাথকে এইভাবে বিশ্লেষণ করা হয় না। আর হাজার বছর পরে এমন হতে পারে যেদিন সমস্ত কুয়াশায় এসে সূর্যকে ঢেকে দেবে, রবীন্দ্র দর্শনকে ঢেকে দেওয়া যায় না। ফলে রবীন্দ্রনাথকে নিয়ে যত চর্চা হয়, যত গান হয়, যত ভাবনা হয়, ভাবা হয়, সবটুকু মিলেই শুধু 22শে শ্রাবণ নয়, 25শে বৈশাখ নয়, প্রত্যেকটা দিন আমাদের কাছে 25শে বৈশাখ। এবং রবীন্দ্রনাথকে লালন করতে হবে ভিতরে, কারণ মনে রাখতে হবে তিনি প্রথম মানুষ যিনি লোকায়ত মানুষের কথা তুলেছিলেন, প্রত্যেকটি ছড়া সংগ্রহ করেছিলেন এবং লিখছেন। ছড়ার এই ছড়ার মধ্যে ইতিহাসের চূর্ণ রহিয়াছে, তিনি প্রথম বলছেন। এবং গায়ের মধ্যে ঢুকছেন, সেখানে গিয়ে তিনি অসংখ্য লোকগান, লোকপ্রবাদ, লোকধারা সংগ্রহ করছেন। কে করেছিলেন, কার দায় আছে, আমরা কজন করি, ফিল্ড ওয়ার্ক কতজন করেছি। কারণ তিনি দেশের মানুষকে চিনতে চেয়েছিলেন, দেশকে চিনতে চেয়েছিলেন। গোড়া উপন্যাসের শেষে আমরা লক্ষ্য করেছিলাম যে সুচরিতার সঙ্গে গোড়ার মিলন নাও হতে পারত। আন্তর্জাতিক রবীন্দ্রনাথ নিবেদিতার কথা রেখেছিলেন। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের ভূগোলকে কেটে দিয়ে আন্তর্জাতিকতাবাদের মহাবিশ্বকে মানুষকে মিলিয়ে দিয়েছিলেন। এটাই তো হওয়া উচিত। এইটুকুই। জোর করে আমাকে ঠেলে তুলে দেওয়ার জন্য ধন্যবাদ। বিশেষ করে যিনি চলে যাচ্ছিলেন, দাদা ফিরে এলেন, তাকে তো আমার শ্রদ্ধা। সবাইকে ভালোবাসা। ভালো থেকো। আমারও পরানো জাহাজ, তুমি তাই গো, আমারও পরানো জাহাজ, তুমি তাই গো, আমারও পরানো জাহাজ।
তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরাণ যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমার পরাণ যাহা চায়। তুমি তাই গো আমার পরাণ যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো আমার পরাণ যাহা চায়। তুমি তাই গো আমার পরাণ যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরাণ যাহা চায়। আমার পরাণ যাহা চায়। কবিতার নাম এবং ভানু সিংহ। যার কলমের কিরণালোকে উদ্ভাসিত পাঠক হৃদয়, সে যদি বা প্রেম, যদি বা বিচ্ছেদ বা মিলন হয়, যদি বা পাওয়া না পাওয়ার টানা পড়েন, কখনো যদি আশা ভেবে ভুল করেন, হে কবি তুমি তো তবুও অভিনব। অভিনব ভাবনা, লেখনী, কল্পনা, অনুভূতি তব। নিরন্তর আলিঙ্গন করেছ শত বেদনা সমূহ। তোমার তুলনা তুমি নিজেই ভানু সিংহ। আঘাতকে ভালোবাসতে শিখিয়ে, আনন্দকে অন্তরে ভরিয়ে বেঁধেছ নবীন সুর। আমাদের প্রাণীর ঠাকুর তুমি সেই রবি ঠাকুর, যে রবি কখনো যায় না অস্তাচলে, নিস্তেজ হয় না যার কিরণ। আজ হয়তো গেছো নাম জানাহীন কোনো লোকে, কিন্তু তাও তো তুমি উপসংহারেও রেখে গেছো সূচনার জ্যোতি চিহ্ন। তুমি তো অসীম, তুমি অনন্ত, তুমি চিরন্তন, আমাদের ভানু সিংহ। ধন্যবাদ। মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছে
দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকাশে এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় আধারকে শোভার দিয়েছ বিছায়ে আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নাবিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় নীরব নিশীতব বিজন আকাশে তোমার আশান আলোতে ঢাকাশে গভীর কি আশায় তাহার পানে চাই দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। বিশেষভাবে কথা ধন্যবাদ জানাচ্ছি যে অনেক অনুষ্ঠানই বিদ্যামন্দিরে হয়, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা প্রথম থেকে এখনো পর্যন্ত একটা অদ্ভুত আন্তরিকতার সঙ্গে হচ্ছে, খুব স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। এইটি খুব কম অনুষ্ঠানের সুর এইভাবে বাঁধা থাকে, সে কারণে ওনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সেটা হলো যে কি বলবো, সেটা বলবার সূত্রে যেটা প্রথমেই মাথায় এলো যে ডিএম স্যার বলেছেন একটু আগে, তার আগেও রঞ্জনবাবু বলছিলেন যে খুব ভালো থাকা যাচ্ছে না। কিছুদিন ধরে এক ধরনের অস্থিরতা, সেটা ঘুমে জাগরণে সবসময় সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছি আমরা। এই প্রসঙ্গে মনে পড়ে যায় যে এইটা অনেক সময় এরকম ভাবে দেখি আমরা যে এটা তো পার্শ্ববর্তী দেশের ব্যাপার, কাঁটাতারের ওপারের ব্যাপার।
এটাতে আমাদের ততটা ভাবিত না হলেও চলবে। ওদের এই শব্দটা করে হয়তো দূরে ঠেলে রাখা যায়। কিন্তু পাশাপাশি আরেকটা ছবি আমার মনে আসে কয়েক বছর আগে, যখন কয়েক বছর আগে এবং কয়েক বছর ধরে আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে গেলাম। সেই সময়টা যখন শুরু হয়েছিল তখন জিনিসটা কোনো একটি দেশের বলে মনে হচ্ছিল আমাদের, যে ওখানেই হচ্ছে, ওখানে তার একটা শুশ্রূষার ব্যবস্থা হচ্ছে, ব্যাপারটা ওই দেশেরই ব্যাপার। আমরা খবরের কাগজে, নিউজ চ্যানেলে জিনিসগুলো দেখছিলাম। কিন্তু কিছুদিন পরেই আস্তে আস্তে 1 মাস 2 মাস করতে করতে জিনিসটা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলে। এটি কেন প্রাসঙ্গিক মনে হচ্ছে, তার কারণ হলো যে বাংলাদেশের মানুষরা আমাদের থেকে ঠিক কাঁটাতারের ওপারে এবং আমরা তাদের থেকে বিচ্ছিন্ন এমনটা ভাবতে চাইছি না। এই মানুষরা এদিকে আছে, এই মানুষরা ওপারে আছে, এই মানুষরা সারা পৃথিবী জুড়ে রয়েছে। এবং যে মুহূর্ত থেকে আমরা একটু মঙ্গল চিন্তা থেকে, একটু ধর্ম চিন্তা থেকে, ধর্ম বৃহত্তর অর্থে বলছি আমি, সেই চিন্তাগুলো থেকে সরে একটু একটু করে মৌলবাদী চিন্তার মধ্যে ঢুকতে শুরু করি, তখন যে কোনো দেশে, যে কোনো প্রান্তে আস্তে আস্তে সেটা আমাদের গ্রাস করে। এবং পার্শ্ববর্তী দেশের অবস্থা এখন কতটা তাই আমাদের একটা আধারের অনেক সময় প্রয়োজন হয়, যে আধারটা আমাদের হয়তো একটু এগিয়ে নিয়ে যেতে পারে, একটু আশ্রয় দিতে পারে। সেরকম একজন আশ্রয়ের নাম রবীন্দ্রনাথ হতে পারে। রবীন্দ্রনাথেরই কথা রয়েছে যে শিক্ষাকে আমরা বহন করি, আমরা বাহন করি না। তো এবার রবীন্দ্রনাথের ক্ষেত্রেও কতটা এই কথাটা সত্য, যে তাকেও আমরা কতটা বহন করি, আমাদের বাহন করে তুলি না। আমাদের পড়াশোনায়, আমাদের বিদ্যা চর্চায়, আমাদের এই ধরনের লেকচারে বা জীবিকায় রবীন্দ্রনাথ আসেন, কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তার সাথে আমাদের সত্যিক আত্মিক যোগাযোগ হয় না। আর এই হয় না বলেই যে দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা, সে দেশের সাধারণ মানুষের থেকে রবীন্দ্রনাথ কতটা দূরে, বর্তমান সময় কতটা, সে কথা আমাদের সামনে স্পষ্ট করে চিনিয়ে দিচ্ছে বোধহয়। তো আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলা, যে বোধহয় সেই আশ্রয়ের কথাটা আর একবার ভাবা দরকার। বাংলাদেশের মানুষজন খুব দূরবর্তী নয়, সে আমাদেরই একজন। যে চিন্তা আজ গোটা দেশটাকে একরকম ভাবে মারছে, সে আমাদের থেকে খুব দূরবর্তী নয়। ডিএম স্যার একটু আগে বলার সূত্রে বলছিলেন যে উপন্যাস, ছোট গল্পের কথা, যে ছোট গল্প দিয়ে শেষ করি। রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প, আমার খুব প্রিয় ছোট গল্প পোস্টমাস্টার, তোমরা অনেকেই পড়েছ। বিশেষভাবে লক্ষণীয় এই যে সেই গল্পের যে দুটি অন্যতম চরিত্র, একজনের নাম রতন আর একজনের নাম পোস্টমাস্টার। আমি এই দুটো চরিত্রকে আমি এইরকম ভাবে যদি দেখি যে রতনের জায়গায় রবীন্দ্রনাথ এবং পোস্টমাস্টারের জায়গায় আমি, তাহলে আমাকে বুঝতে সুবিধে হয়। পোস্টমাস্টারের কোনো নাম ওই গল্পে ছিল না, সে কখনোই পোস্টমাস্টার এই বৃত্তের বাইরে বেরোতে পারেনি, তাই তার সাথে রতনের যোগাযোগ হয়নি। আমরাও আমাদের জীবিকা, আমাদের পথ চলায় শুধুমাত্র রবীন্দ্রনাথকে যদি বহন করে নিয়ে যায়, তাহলে আমরাও ওই পোস্টমাস্টার জায়গায় হয়তো দাঁড়িয়ে থাকবো। সেটাকে যদি ভেঙে ফেলতে পারি, যদি আমরা একটা নাম পাই, তবে একটা আশ্রয় পেতে পারবো। তাহলে হয়তো যে রোগ বলবো যেটা ধরেছে, সেটা হয়তো ঢেউতে ঢেউতে এত দূর এসে পৌঁছবে না। আমরা একটা প্রতিরোধ তৈরি করতে পারবো, আমরা একটা পাল্টা ঢেউ তৈরি করতে পারবো। ধন্যবাদ। শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা একটা চিঠি, ছিন্নপত্রে গোড়ার দিকে উনি কতগুলো চিঠি যেগুলো লিখেছিলেন সেগুলো ছিন্নপত্রে রয়েছে। এই চিঠিটা বিশ্বভারতী পত্রিকায় প্রকাশ হয় 10ম বর্ষে। তো কি করব কি বলবো সেটা ভাবছিলাম অনেকক্ষণ ধরে বসে বসে, তো হাতের গোড়া এটাই আমার কাছে রয়েছে। তো উনি লিখছেন যে আজকাল চিঠিপত্র লেখা অত্যন্ত বিরল হইয়া আসিয়াছে, বোধ হয় কতকটা বয়সের গুণে। যে লেখা না লিখিলে নয়, আজকাল তাহার ঊর্ধ্বে আর কলম চলে না। সেই জন্য বলিতেছি, একবার মোকাবিলা করিয়া যাও না। বাঙ্গালা মুলুকে কি পদার্পণ করিবে না?
কখনো দায়ে পড়িয়া কখনো শখের উৎপীড়নে এটা ওটা সেটা লেখা চলিতেইছে। যতটা কাজ করিয়াছি এখন পেনশন লইবার অধিকার জন্মিয়াছে। সরস্বতী মহারানীর অধীনে 25 বৎসরের ঊর্ধ্বকাল সার্ভিস হইয়া গেছে, কিন্তু খাটুনি ক্রমেই যেন বাড়িতেছে। তুমি তো তাহার দরবারে একেবারে নাম কাটাইয়া লক্ষ্মীর সেরেস্তায় ভিড়িয়াছ। আমার উপর যে ভারটি অর্পণ করিয়াছ সেটা দুঃসাধ্য। এখন হয় লিখি, পড়ি, কাজ করি, নয় বিশ্রাম করি। এই বহুল কাজ এবং স্বল্প বিশ্রামের কোনো অংশ আমি বাজে খরচ করিতে পারিব না। বরঞ্চ কাজ ফাঁকি দিয়া বিশ্রাম বাড়াইতে রাজি আছি, কিন্তু বিশ্রাম ফাঁকি দিয়া কাজ বাড়াইতে পারিব না। অতএব তোমার বন্ধুর বহি সংশোধনের ভার আমার উপর দিও না। মানে এটাই মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথ কোনো একটা চিঠি, যখন হঠাৎ করে কিছু মনে হয় যে ব্যক্তি রবীন্দ্রনাথকে একটু দেখি কেমন দাও প্রাণ তব